অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা পড়াশোনা করছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের প্রথম অনলাইন ক্লাসটি নিয়েছি। আজকে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হাইগেনের নীতি এবং হাইগেনের নীতি দ্বারা আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্রগুলোর প্রমাণ। এই হাইগেনের নীতি আলোচনা করার জন্য প্রথমে আমাদের তরঙ্গ সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। বিশেষ করে তরঙ্গ কি, তরঙ্গ মুখ কি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তরঙ্গ অধ্যায়ে আমরা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অনেক পড়াশোনা করেছি। তারপরও আমি এইখানে তরঙ্গ এবং তরঙ্গ মুখ নিয়ে সামান্য কিছু আলোচনা করছি। তরঙ্গ আমরা জানি কোনো পর্যায়বৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় মাধ্যমের কণাগুলোর স্থায়ী স্থানান্তর ঘটে না, কিন্তু শক্তিগুলো সঞ্চারিত হয়, তাকে তরঙ্গ বলে। আমি আবারও বলি, তরঙ্গ হলো যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে শক্তি স্থানান্তরিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ী স্থানান্তর ঘটে না, তাকে তরঙ্গ বলে। আমরা এই যে তরঙ্গের সংজ্ঞা দিলাম, এই তরঙ্গকে আমরা মূলত যান্ত্রিক তরঙ্গ বলি। এবং এই তরঙ্গের প্রকারভেদ দুটি, এটি নিয়েও পড়াশোনা করা হয়েছে। একটি হলো আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটি লম্বিত তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা গত ক্লাসে আমি বারবার বলেছি যে আলো যে এক তাড়িত চৌম্বক তরঙ্গ বা শুধু তরঙ্গও যদি আমরা বলি, তাহলে এটাকে আমরা আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ হিসেবে আখ্যায়িত করব। তাহলে এই গেল তরঙ্গের সংজ্ঞা। এবার আসি তরঙ্গ মুখ। তরঙ্গ যে চলাচল করছে বা এই সঞ্চালনের মুখে সমদশা সম্পন্ন প্রতিটি কণার পথকে তথা লোকাজকে আমরা তরঙ্গ মুখ বলে থাকি। আমি আবারও বলছি, সমদশা সম্পন্ন কণাগুলোর চলার পথ তথা লোকাজকে তরঙ্গ মুখ বলা হয়। এই তরঙ্গ মুখের দুটি অংশ। আমরা যদি তরঙ্গ অঙ্কন করি, তাহলে এইভাবে সাধারণত তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। এটি হলো এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর ভি বেগ নিয়ে অগ্রসর হয়। এইটা হলো ওয়াই অক্ষ। অর্থাৎ এ বিন্দু থেকে যদি একটি তরঙ্গ যাত্রা শুরু করে, সম্পূর্ণ পথ অতিক্রম করে যদি বি বিন্দুতে ফিরে আসে, তাহলে আমরা বলি একটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হলো। এবং এই পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে, তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। এবং এর একটি বেগ আছে, অর্থাৎ তরঙ্গ বেগ, একক সময়ে যে সরণের পরিবর্তন, তাকে আমরা বেগ বলছি। এই পূর্ণ তরঙ্গের এরকম একটা অংশ, এরকম একটা অংশ, উপরের দিকে লুপ একটা, নিচের দিকে লুপ একটা, এই দুইটা লুপের সমন্বয়ে আমরা সাধারণত তরঙ্গ মুখ বলে থাকি। এই উপরের মুখকে আমরা বলি তরঙ্গ চূড়া বা শীর্ষ, আর নিচের মুখটাকে আমরা বলি তরঙ্গ পাদ বা টোপ। এই যে তরঙ্গ শীর্ষ আর পাদ, এই দুটো সমন্বয়ে একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। এই তরঙ্গ মুখগুলো আবার কিভাবে সৃষ্টি হয়? আমরা সাধারণত জানি যে যখনই কোনো একটা জায়গাতে পর্যায়বৃত্ত আন্দোলন সৃষ্টি করা হলো, সেই পর্যায়বৃত্ত আন্দোলন সৃষ্টি হওয়ার সাথে সাথেই তরঙ্গটি উৎপন্ন হয়। কিভাবে হয়? আমি ধরে নিলাম এটি হলো একটি বিন্দু যেখানে আমরা পর্যায়বৃত্ত আন্দোলন সৃষ্টি করেছি। তো পর্যায়বৃত্ত আন্দোলন সৃষ্টি করার সাথে সাথে এর চতুর্দিকে কি করবে? তরঙ্গটি ছড়িয়ে যাবে। অর্থাৎ এইভাবে তরঙ্গ এদিকে যাবে, এদিকে যাবে,
এদিকে যাবে, এদিকে যাবে। এবং আমরা জানি যে তরঙ্গের একটা বেগ আছে ভি, এবং যখনই সে যাত্রা শুরু করলো অর্থাৎ সময় গণনা শুরু হলো, এই বেগটাকে যদি সময় দিয়ে গুণ করি তাহলে আমরা সাধারণত সরণ পেয়ে থাকি তথা দূরত্ব পেয়ে থাকি। এখন এই ভিটি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটি বৃত্তচাপ অঙ্কন করি, অর্থাৎ এইখান থেকে এটুক হলো ভিটি, এই নিয়ে যদি আমি এরকম বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে এই যে অঙ্কিত বিন্দুর বা অঙ্কিত বৃত্তের যে বিন্দুগুলো তরঙ্গকে ছেদ করলো, ওই সকল বিন্দুগুলোকে আমরা তরঙ্গ মুখ বলে থাকি। যদি এটা পূর্ণ তরঙ্গ দিয়ে যায় তাহলে এটিও পূর্ণ তরঙ্গ দিয়ে যাবে, এটিও পূর্ণ তরঙ্গ দিয়ে যাবে, এটি পূর্ণ তরঙ্গ দিয়ে যাবে। আমার যদি অঙ্কিত বৃত্ত যদি এরকম চূড়া দিয়ে যায়, তরঙ্গ চূড়া দিয়ে যায়, তাহলে প্রতিটি ক্ষেত্রে তরঙ্গের চূড়া দিয়ে যাবে। যদি পাদবিন্দু দিয়ে যায়, প্রতিটি তরঙ্গেরই পাদবিন্দু দিয়ে যাবে। তাহলে এই যে অঙ্কিত বৃত্তের প্রত্যেকটা বিন্দু আমাদের কি করব, আমরা তখন এইটাকে তরঙ্গ মুখ হিসেবে আখ্যায়িত করব। আমি আবারও বলছি যে প্রথম যেখানে আমরা পর্যাবৃত্ত আন্দোলন সৃষ্টি করছি সেখান থেকে তরঙ্গ সরিয়ে যাবে। আমি কি করব, দূরত্ব ভিটি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপের প্রতিটি বিন্দু বা এই বৃত্তের প্রতিটি বিন্দুই কি করবে, তরঙ্গ মুখ হিসেবে ক্রিয়া করবে। এবার আমরা আসি হাইগেনের নীতি। আমরা এর আগেই বলেছি যে 1668 সালে বিজ্ঞানী হাইগেন তরঙ্গ তত্ত্ব প্রদান করেন, এবং সাথে সাথে বিজ্ঞানী ইয়ং, ফ্রেনেল এবং আরও বিজ্ঞানীর মতবাদ দ্বারা এই তরঙ্গ তত্ত্বটি সুপ্রতিষ্ঠিত হয়। অর্থাৎ উনি বলেন আলো এক প্রকার তরঙ্গ, অর্থাৎ কোনো বস্তু থেকে তরঙ্গ আকারে উৎপত্তি হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় তরঙ্গ আকারে সঞ্চালিত হয় এবং আমাদের চোখে এসে আঘাত করে, তখন আমরা সেই বস্তুকে দেখতে পাই। যখনই এই কথাটি বললেন তখনই আমরা এর আগেও বলেছি যে বিজ্ঞানী মহলে প্রশ্ন উঠল, সূর্য আলো উৎপন্ন করে, সূর্য থেকে পৃথিবীতে মাঝখানে অনেক শূন্যস্থান, আমরা জানি যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, মাধ্যম ছাড়া তরঙ্গ সঞ্চালিত হতে পারে না, তাহলে আলো কিভাবে সূর্য থেকে এই পৃথিবীতে চলে আসলো? তখন তিনি বলেন আমরা যেটাকে শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম মাধ্যম হিসেবে আখ্যায়িত করছি, এটি মূলত শূন্য মাধ্যম না। এখানে উনি একটা অলিক মাধ্যমের নাম সূচনা করলেন, যেটার নাম দিলেন উনি ইথার মাধ্যম। অর্থাৎ এই ইথার মাধ্যমের পুরুত্ব খুবই স্বল্প, স্থিতিস্থাপকতা অনেক বেশি, এবং এই ইথার মাধ্যমের মধ্য দিয়ে আলো তরঙ্গ আকারে সঞ্চালিত হয় এবং এই পৃথিবীর বুকে চলে আসে, আমাদের দর্শনের সহায়তা করে। এবং এই কথাটির সাথে সাথে বেশিরভাগ বিজ্ঞানীগুলো মতামতকে মেনে নিলেন এবং এই আলোর তরঙ্গ তত্ত্বটি হাইগেন কর্তৃক প্রতিষ্ঠিত হলো। এবং এই তরঙ্গ তত্ত্ব দিয়ে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায়, শুধুমাত্র সমাবর্তন ঘটনাটি ব্যাখ্যা করতে পারে না। আজকে আমরা এই হাইগেনের নীতি দ্বারা আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্রগুলো প্রমাণ করব। তাহলে শুরুতেই আসি আমরা হাইগেনের নীতি। হাইগেনের নীতি, হাইগেন বলল কোনো তরঙ্গ থেকে উৎপন্ন বা কোনো তরঙ্গের প্রতিটি তরঙ্গ মুখ এক একটি গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গর উৎস হিসেবে গণ্য হবে। এই সকল
অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের বেগ মূল তরঙ্গের বেগের সমান হবে এবং যে কোনো সময় এই সকল তরঙ্গের মুখ দ্বারা যদি সাধারণ স্পর্শক তল অঙ্কন করা যায় তাহলে নতুন যে সাধারণ স্পর্শক পাওয়া যাবে এই তলটি ওই মূল তরঙ্গের নতুন তরঙ্গ মুখ হিসেবে গণ্য হবে। অর্থাৎ হাইগেনের নীতির তিনটি অংশ আমরা এই তিনটি ভাগে বিভক্ত করে মনে রাখার চেষ্টা করব। একটি হলো প্রতিটি তরঙ্গ মুখ এক একটি গৌণ তরঙ্গের উৎস বা অনুতরঙ্গের উৎস হিসেবে গণ্য হবে। 2 নম্বর পোর্শন, গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গের বেগ মূল তরঙ্গের সমান হবে। 3 নম্বর হলো এই যে গৌণ তরঙ্গ দিয়ে যদি আমি সাধারণ স্পর্শক অঙ্কন করি তাহলে এই সাধারণ স্পর্শক তল নতুন তরঙ্গ উৎপত্তির উৎস বা নতুন তরঙ্গ মুখ হিসেবে গণ্য হবে। এই কথাটি উনি চিত্র এঁকে ব্যাখ্যা দিলেন। কিভাবে দিলেন? ধরে নিলেন এটি একটি মূল সোর্স, অর্থাৎ এখানে তরঙ্গ সৃষ্টি করা হলো, পর্যাবৃত্ত আন্দোলন সৃষ্টি করা হলো। তাহলে কি করবে? এই তরঙ্গ চতুর্দিকে ছড়িয়ে যাবে। আমরা একটু আগে যে একটি বৃত্ত অঙ্কন করেছিলাম ওরকম যদি আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করি তাহলে দেখা যাবে এরকম একটা অর্ধবৃত্ত পাওয়া গেল। আমরা ধরে নিলাম এই অর্ধবৃত্তের নাম দিলাম এবি। অর্থাৎ এই যে এবি অর্ধবৃত্তের প্রতিটি বিন্দু এক একটা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হবে। যেহেতু এটি মূল তরঙ্গ এবং মূল তরঙ্গ যখনই আমরা উৎপত্তি হয়েছি তখনই এর একটা বেগ এবং একটা নির্দিষ্ট সময় নিয়ে সে যাত্রা শুরু করেছে। তো বেগ এবং সময়কে গুণ করে আমরা এরকম একটা ব্যাসার্ধ বিবেচনা করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি তথা অর্ধবৃত্ত অঙ্কন করি তাহলে দেখা যাবে কি এরকম অর্ধবৃত্ত পাবো। তার মানে এই অর্ধবৃত্তটি এক একটি গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হচ্ছে। এটি একটি তরঙ্গ মুখ, এক কথায় বলা যায়। এখন হাইগেনের নীতি অনুসরণ করে বলা যাচ্ছে এই যে প্রতিটি বিন্দু এক একটা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হলো এবং এই গৌণ উৎসগুলোর থেকে উৎপত্তি তরঙ্গের বেগ মূল তরঙ্গের বেগের সমান হবে। তাহলে এই সকল জায়গা থেকেও তরঙ্গগুলো সামনের দিকে নির্গত হবে। এখন দেখা যাচ্ছে কি যে এই যে তরঙ্গগুলো নির্গত হচ্ছে তাদেরও একটা নির্দিষ্ট বেগ আছে ভি, এবং তারাও যদি একটা নির্দিষ্ট সময় পর কিছুটা দূরত্ব অবস্থান করে তাহলে তাদের দূরত্ব হবে ভিটি। এখন এইখান থেকে যে তরঙ্গটি অগ্রসর হচ্ছে তার বেগ এবং সময় নিয়ে যদি আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করি তাহলে এরকম বৃত্তচাপ অঙ্কিত হবে। ঠিক একইভাবে পরেরটা থেকেও এরকম বৃত্তচাপ অঙ্কন হবে, তারপরেরটা থেকেও একইভাবে বৃত্তচাপ অঙ্কন করবে। এইভাবে এক কথায় বৃত্তচাপ তৈরি হবে। এখন এই যে স্পর্শক বা সাধারণ বিন্দু পাওয়া গেল এটি দিয়ে যদি আমরা একটি নতুন স্পর্শক তল অঙ্কন করি তাহলে এই স্পর্শক তলটি হচ্ছে এই তলের নতুন অবস্থান এবং এইখানেও থেকেও আবার তরঙ্গ উৎপত্তি হবে। এই সকল তরঙ্গগুলোকেও আমরা গৌণ তরঙ্গ হিসেবে আখ্যায়িত করব। তো এই ছিল হাইগেনের নীতি। আমরা এবার আসব এই হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্রগুলোর প্রমাণ। শুরুতেই আসি প্রতিফলনের সূত্র। আমি একটা সাধারণ তল নিলাম, এটি একটি XY দ্বারা নির্দেশ করলাম। এইখানে একটি তরঙ্গ তল আমি বিবেচনা করলাম। এই তরঙ্গ তলটাকে আমরা AF দ্বারা নির্দেশ করলাম। এটি হলো সেই
তরঙ্গর উপরিপাতন বা আপাতিত তল, এখানে এসে আলো পড়বে। এটাকে আমরা মুখ্য তলও বলতে পারি। তাহলে আমরা কি করব, এই তলের উপর আলো ফেলব। তো ধরে নিলাম সি বিন্দু থেকে একটি আলো এতে এসে পড়ল, একই সঙ্গে আরেকটি আলো এসে এই এফ বিন্দুতে পড়ল। ধরে নিলাম এটা ডি বিন্দু। তাহলে সি থেকে আলো এসে এ বিন্দুতে পড়ল, ডি থেকে আলো এসে এফ বিন্দুতে পড়ল। তো যেহেতু সামনের দিকে এটি অগ্রসর হবে, তার মানে এই এফ থেকে আগত রশ্মিটি সরাসরি এইভাবে বিভেদ তল এক্স ওয়াইয়ের উপর এসে আপতিত হবে। ধরে নিলাম এই বিন্দুটি হলো ই বিন্দু। এক্স ওয়াইটি যেহেতু একটি বিভেদ তল, অর্থাৎ আলোক রশ্মি এসে এখানে প্রতিফলিত হবে, যার কারণে সি থেকে আগত রশ্মি এ বিন্দুতে এসে এ বিন্দুতে আপাতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে স্বাভাবিকভাবেই সে এই দিকে চলে যাবে। এখন সে কতটুকু দূরত্বে এই আলোটা অতিক্রান্ত করবে সেটি নির্ণয় করব আমরা কিভাবে। এফ থেকে ই বিন্দুতে আসতে যদি আলো টি সময় নিয়ে থাকে এবং এই আলোর বেগ যদি সি হয়, তার মানে সিটি হলো এই এফ ইর দূরত্ব। ঠিক একই দূরত্ব সি থেকে আগত আলোক রশ্মি অতিক্রান্ত করবে। তাহলে আমরা যদি এই সিটি এর অর্থাৎ ইএফ এর ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে যদি একটি বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে এই বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটি ধরে নিলাম এটা বি বিন্দু, বি বিন্দুতে ছেদ করবে, তার মানেই আলো বি বিন্দু পর্যন্ত দূরত্ব অতিক্রান্ত করবে। এখন যদি আমরা ই থেকে বি বিন্দুর উপর একটা স্পর্শক টানি, তাহলে এরকমই স্পর্শক পাব। এই যে নতুন একটি স্পর্শক তল পেলাম, এই স্পর্শক তলটি মূলত এএফ তলের নতুন অবস্থানকে নির্দেশ করছে, যা আমরা হাইগেনের নীতির মাধ্যমেই জানলাম যে তলের অবস্থান কিভাবে পরিবর্তিত হয়। তার মানে এএফ ছিল তার আদি বা প্রথম আলোকীয় তল, যা পরবর্তীতে পরিবর্তিত হয়ে ইবিতে পরিবর্তিত হলো। তো এই আলোকীয় ঘটনাটা আলোর প্রতিফলনের ক্ষেত্রে সংঘটিত হয়, যেটি হাইগেনের নীতি দ্বারা ব্যাখ্যা হলো। আমরা আরও একটি চিত্র কমপ্লিট করি সাথে। এই এ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি, যেটি এন হিসেবে নামকরণ করলাম। তাহলে এই সি বিন্দু থেকে আগত রশ্মি এনের সাথে যে কোন উৎপন্ন করে তাকে আমরা আপাতন কোণ বলবো। এবং এই এবি রশ্মিটা হলো যেহেতু প্রতিফলিত রশ্মি, তাহলে এই রশ্মিটি এই অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করবে তাকে আমরা প্রতিফলন কোণ আর হিসেবে আখ্যায়িত করব। এবার যদি আমরা দুইটি ত্রিভুজের কথা বিবেচনা করি, যে ত্রিভুজ ক্ষেত্র এ এফ ই এবং ত্রিভুজ ক্ষেত্র এ বি ই, অর্থাৎ দুইটি এ এফ ই এ ই বি বা এ বি ই, দুইটি ত্রিভুজ আমরা নিলাম। এই দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম, কেননা সর্বসম শর্ত অনুসারে আমরা জানি যে যে কোনো দুইটি বাহু এবং একটি কোণ যদি সমান হয় তাহলে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। দুটি ত্রিভুজের ক্ষেত্রে এই এফ ই এবং এ বি সমান অঙ্কিত অনুসারে, কেননা দুটি সিটি। এ ই উভয় ত্রিভুজেরই সাধারণ বাহু। এবার আমরা জানি যেহেতু এই
তলের উপর আলোক রশ্মি এসে পড়েছে, তার মানে অবশ্যই এই তলগুলো সমকোণ 90 ডিগ্রি, এবং এটিও একটি স্পর্শক, যার কারণে এটিকেও 90 ডিগ্রি হিসেবে আখ্যায়িত করা যায়। তাহলে দেখা যাচ্ছে একটা করে কোণও সমান এবং দুইটা বাহুও সমান, তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র এ এফ ই সর্বসম ত্রিভুজ ক্ষেত্র এ ই বি। যদি দুটি ত্রিভুজ সর্বসমই হয় তাহলে আমরা ইজিলি ভাবে বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র এ ই বি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র ই এ এফ। এ ই বি অর্থাৎ এই কোণ ই এ এফ, ই এ এফ এই কোণ, এই দুইটা কোণই সমান। এখন এই দুইটা কোণ যদি সমান আমরা দেখাতে পারি তাহলে আমরা হাইগেনের নীতি দ্বারা প্রতিফলনের সূত্র যাচাই হবে। এই অংশটিকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে আখ্যায়িত করতে পারি। আমরা স্বাভাবিকভাবে প্রমাণ করে দেখাবো যে এইবি এইটি হলো আর তথা প্রতিফলন কোণকে নির্দেশ করে, আর ইএএফ এইটি হলো আপাতন কোণকে নির্দেশ করে। আর এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে প্রতিফলনের দ্বিতীয় সূত্র প্রমাণিত হলো। আমরা এবার প্রমাণে আসি। 1 নম্বর সমীকরণটি সবাই মনে রাখার চেষ্টা করবে। এবার আমরা আসি, এই এ এন যেহেতু আমি একটি লম্ব বা অভিলম্ব অঙ্কন করেছি, তার মানে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এটি হলো তল, আসলো আলো, এই পুরা কোণটা হলো 90 ডিগ্রি। অর্থাৎ আমরা ইজিলি বলতে পারি সি এ এন কোণ এন এ এফ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এক সমকোণ। একইভাবে আমরা এটাও দেখাতে পারি যে এন এ এফ প্লাস অর্থাৎ এন এ এফ এফ এ ই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে এইটা আর এইটুকু আমরা এইটুকু সমান ধরতে পারি, এইটা কেটে যায়, আমরা ইজিলি ভাবে লিখতে পারি সি এ এন কোণ ইজ ইকুয়াল টু কোণ এফ এ ই। তার মানে এইটা যদি আই হয় এফ এ ই অর্থাৎ এই কোণটা আই কোণ আমরা দেখাতে পারলাম, অর্থাৎ ইজ ইকুয়াল টু আই অর্থাৎ আপাতন কোণ। একইভাবে এবার আমরা যাই আরেকটি, আবার BAN কোণ যোগ BAE ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। BAN প্লাস BAE ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। একইভাবে আমরা লিখতে পারি BAE কোণ অর্থাৎ BAE এই কোণ নিলাম। এবার আমরা জানি এটা অটোমেটিক্যালি 90 ডিগ্রি, তাহলে বাকি দুই কোণের যোগফল 90 ডিগ্রি হবে, অর্থাৎ AEB কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি এই অংশ সমান এই অংশ, যেহেতু উভয়ই 90 ডিগ্রি, এবং যদি তাই হয় আমরা এটুকু লিখতে পারি যে এই BAE কেটে গেল, থাকলো কি BAN কোণ ইজ ইকুয়াল টু AEB।
তো BAN আমরা এই কোণটাকে কি কোণ দিয়ে প্রকাশ করেছি? প্রতিফলন কোণ R। তার মানে এটি প্রতিফলন কোণ R। আমরা যদি 1 নম্বর সমীকরণের দিকে তাকাই তাহলে আমরা ইজিলি লিখতে পারি I = R, অর্থাৎ এই অংশটি হলো আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আর প্রথম সূত্র কি? আমরা যদি এ বিন্দুতে যদি বিবেচনা করি, এই আপাতিত রশ্মির আপাতন বিন্দু, এই প্রতিফলিত রশ্মির প্রতিফলন বিন্দু, এদের উপর অঙ্কিত অভিলম্ব একই বিন্দু বা তলে অবস্থিত। তার মানে এই কথাগুলো দ্বারা আমরা প্রথম সূত্রের প্রমাণও ভাষাগতভাবে দিতে পারি। তার মানে খুব সহজভাবেই আমরা বলতে পারি যে হাইগেনের নীতি দ্বারা আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ করা সম্ভব। এবার আমরা আসি প্রতিসরণের সূত্র। এখানে আমি আগের মতো একটি চিত্র অঙ্কন করি। আমার বিশ্বাস তোমরা বাসায় যে কোনো টেক্সট বই দেখে তোমরা এটি পড়তে পারবে। এবারও XY একটা প্রতিসারক তল নিলাম, অর্থাৎ আলো রশ্মি আসবে, এর উপর আপাতিত হলে প্রতিসরিত হবে। যেহেতু দুটি ভিন্ন মাধ্যম, এটাকে A মাধ্যম এবং পরেরটা B মাধ্যম হিসেবে আখ্যায়িত করলাম। এই মাধ্যমে আলোর বেগ c1, এই মাধ্যমে আলোর বেগ c2। তো আগের মতো যদি বিবেচনা করি তাহলে এরকম একইভাবে একটা তল ছিল, আমরা এই তলকে AB তল দ্বারা নির্দেশ করলাম। আলো আসলো, আলো আসলো, আমরা এবার নাম দিলাম EF থেকে আলো এসে আপাতিত হলো। তো যেহেতু একই মাধ্যমের ঘটনা, তাহলে আলো কি করবে? সোজা এইভাবে চলে আসবে। ধরে নিলাম এটা সি বিন্দুতে ছেদ করছে, তাহলে এদিকে আলো যখনই বি থেকে সি বিন্দুতে চলে আসবে তখনই ই থেকে আলোক রশ্মি কি করবে? প্রতিসরিত হবে। কিভাবে প্রতিসরিত হবে? আমরা এখানে একটা অভিলম্ব তল অঙ্কন করলাম, অর্থাৎ আলো রশ্মি একটু দিক পরিবর্তন করে এইভাবে চলে আসবে। ধরে নিলাম জি পথে চলে আসবে। এবং আলো কতটুকু দূরত্ব আসবে? বি থেকে সিতে আসতে যদি তার টি সময় লাগে তাহলে তার দূরত্ব হবে কত? c1t। ঠিক একইভাবে সময় একই লিখবে এই মাধ্যমে, আলোর বেগ হবে c2 এবং c2 দিয়ে টিকে গুণ করে যে দূরত্ব পাবো সেই দূরত্ব কেন্দ্র করে এ থেকে এই জি বরাবর একটা ব্যাসার্ধ অঙ্কন করতে হবে। তো স্বাভাবিকভাবে ব্যাসার্ধ এতটুকু অঙ্কিত হবে, তখন এই সি বিন্দু থেকে এরকম একটি তল অঙ্কন করতে হবে। ধরে নিলাম এটি ডি বিন্দুতে সেট করলো। তাহলে এবার আমাদের স্বাভাবিকভাবেই মনে রাখতে হবে এ বি ছিল আমার প্রাথমিক তল, আমি পরবর্তীতে পেলাম সিডি তল। তোমরা বাসায় যে কোনো টেক্সট বই দেখে এই অংশটুকু পড়ে তোমরা ব্যাখ্যা করার চেষ্টা করবা। আমি সংক্ষেপে এটা শেষ করে দিই। এখানে আপাতন কোণ আই, এখানে প্রতিসরণ কোণ আর উৎপন্ন হবে। তোমরা দেখাবা এই কোণটা এইখানে আসবে, আরটা এইখানে সমান হবে। যদি সমান করতে পারো বাদবাকিটা ইজিলি ভাবেই করতে পারবা। কিভাবে? আমরা আসি যে বাকি অংশটা আমরা জানি যে সাইন আই ভাগ সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। এটি ছিল প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তাহলে আমরা এইভাবে যদি যাই, সাইন আই আমরা কি বলতে পারি? যদি কোণ হয় লম্ব ভাগ অতিভুজ, তো আমরা জানি সমকোণের বিপরীত বাহু লম্ব,
তার মানে এইটা হলো সমকোণ, এইটা হলো সমকোণ। এই এসি হলো সব সময়ের জন্যই লম্ব, আর কোণের বিপরীত বাহু হলো লম্ব, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। তার মানে সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, এই এসি উভয়ের ক্ষেত্রে অতিভুজ। তাহলে আমরা আসি সাইন আই। সাইন আই হলো লম্ব ভাগ অতিভুজ। তো আমরা জানি বিসি ভাগ এসি। একইভাবে এখানেও আমার কোণ আছে, এইটা লম্ব হলো এডি ভাগ অতিভুজ হলো এসি। ইজ ইকুয়াল টু মিউ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং মিউ ইজ ইকুয়াল টু বিসি ভাগ এসি গুণ এসি ভাগ এডি। এসি এসি কেটে যায়, বিসি মানে হলো C12 আর এডি মানে হলো C2T। তাহলে টি টি কেটে যায়, থাকে কি C1 ভাগ C2 ইজ ইকুয়াল টু মিউ। তার মানে আমরা ইজিলি ভাবে দেখালাম যে মিউ ইজ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড সাইন আর। আর প্রথম সূত্রের ব্যাখ্যা কি? আপতিত রশ্মির আপতন বিন্দু, প্রতিসরিত রশ্মির প্রতিসরণ বিন্দু, এদের উপর অঙ্কিত অভিলম্ব সবকিছুই এ বিন্দু বা একই তলে অবস্থিত। তো এই অংশ দ্বারা আমার বিশ্বাস আমরা দ্বিতীয় তথা প্রতিসরণের সূত্রটাও ব্যাখ্যা করতে পারবো। তো সেই সাথে তোমাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি, বাসায় যে কোনো টেক্সট বই দেখে এই অংশগুলো একটু ভালো করে পড়ে না দেখে লেখার চেষ্টা করবা, তাহলেই তোমরা উত্তর দিতে পারবা। যদিও এই অংশটি সৃজনশীল প্রশ্নে খুব একটা আসে না, তারপর আমাদের জানা দরকার বিধায় আমরা আলোচনা করলাম। তো সেই সাথে সাথে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি। সবাই ঘরে অবস্থান করো, নিরাপদ দূরত্ব থাকো, সামাজিক দূরত্ব মেনে চলো এবং বর্তমান দুর্যোগ কাটিয়ে যেন আবারও আমরা ক্লাসরুমে ফিরে আসতে পারি, সেই দোয়া সবাই আমরা করি। আজ এখানেই, আল্লাহ হাফেজ।